হ্যালো সবাইকে। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি আমাদের 20 মিনিটস রিভিশন পার্ট 2 নিয়ে, যেখানে কালকে আমরা করেছিলাম এমসিকিউ শূন্যস্থান সত্য মিথ্যা। আজকেও আমরা এবিটির আরেকটা পেজের এমসিকিউ শূন্যস্থান আর সত্য মিথ্যা করব। চলে আসা যাক, শুরু করা যাক আজকের অঙ্ক। দেখা যাক প্রথম অঙ্কটা আমাদের কি বলেছে। প্রথম অঙ্কটা আমাদের বলছে কোনো মূলধন 8 বছরে দ্বিগুণ হলে, তাহলে আমি প্রথম ক্লাসেও বলে দিয়েছিলাম যে যখনই আমাকে অঙ্কের দ্বিগুণ বলে দেবে, সে যদি কোনো আসল দ্বিগুণ হয়, তাহলে আমরা কি বলেছিলাম যে আসল আর সুদ কি হয়, সমান হয়। আসল আর সুদ কি হয়, সমান হয়। তাহলে আমি ফর্মুলাটা যদি লিখতে চাই আই ইকুয়ালস টু পি আর টি বাই 100, এখানে আমরা কি করব, আমাদের বলেছে যে আমরা কি বলছি আসল আর সুদ সমান হবে। তাহলে আমি যদি পি এর জায়গায় এক্স ধরি, আমি যদি আসলকে এক্স ধরি, তাহলে সুদ কত হবে, এক্স হবে। আর আমাকে বার করতে বলেছে, সময় আমাকে কত বলেছে, 8 বছর। সময় আমাদের কত বলেছে, 8 বছর। তাহলে টি এর জায়গায় কত লিখলাম আমরা, 8 লিখে দিলাম। তাহলে এটাকে যদি আমরা একটুখানি এক্স এক্স ক্যান্সেল করলাম, 4 দিয়ে কাটলাম, তাহলে আর ইকুয়ালস টু কত হয়ে গেল, 25/2 বা 12.5%। কত হয়ে গেল, 12.5%। আমি আবার বলছি, দ্বিগুণ হলে কি মাথায় রাখবো, আসল আর সুদ কি হয়, সমান হয়। তাহলে প্রথম অঙ্কটা কত হলো, অপশন সি। চলে আসি আমরা আমাদের পরের অঙ্কতে। পরের অঙ্ক কি বলছে আমাদের, পরের অঙ্ক বলছে যে এ প্লাস বি √15 এবং এ মাইনাস বি √7 হলে এ বি এর মান কত। আচ্ছা, তাহলে আমাদের যেটা বলেছে, আমরা কি জানি, এ বি এর ফর্মুলা জানি আমরা একটা, যে এ প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল ডিভাইডেড বাই 2 এর হোল স্কোয়ার। এটা এ বির ফর্মুলা। কেউ যদি চায় 4ab দিয়েও করতে পারে। আমি এ বির ফর্মুলা ডিরেক্টলি পুট করলাম। এ প্লাস বি এর মান কত বলেছে আমাকে, √15। তাহলে আমি লিখলাম √15/2 এর হোল স্কোয়ার। আর এ মাইনাস বি আমাকে কত বলেছে, এ মাইনাস বি আমাদের বলেছে √7। তাহলে আমি লিখলাম √7/2 এর হোল স্কোয়ার। তাহলে আমরা আগের দিনে বলেছিলাম যে রুটের যদি আমরা স্কোয়ার করি তাহলে রুটটা উঠে যাবে, তাহলে হবে 15। আর 2 এর যদি আমরা স্কোয়ার করি কত হয়ে যাবে, 4। সেম √7 এর যদি স্কোয়ার করা হয়, রুটটা উঠে গেল, আর 2 এর স্কোয়ার করলে 4। তাহলে এটা যদি আমরা সলভ করি, 4 হয়ে গেল লসাগু। তাহলে 15 - 7, তার মানে হচ্ছে 8/4। তাহলে অ্যান্সার কত এলো আমাদের, 2। অ্যান্সার কত চলে এলো আমাদের, অপশান নাম্বার কততে আছে, অপশান বি, অ্যান্সার 2। ওকে, চলে আসি আমরা পরের অঙ্কে। পরের অঙ্ক কি বলেছে আমাদের, বলছে ত্রিভুজ এবিসি এর এসি এবং বিসি। তাহলে আমরা একটা ত্রিভুজ এঁকে নিচ্ছি, কেউ না এঁকেও করতে পারে, আমি তাও বলি এঁকে নিতে। আমরা ধরলাম ত্রিভুজ এবিসি। ওকে, অ্যাঙ্গেল সি এর মান জানতে চেয়েছে। তাহলে আমি এ বি সি নিলাম। তাহলে আমি এসি আর বিসি সমান দেখাতে পারলাম। এসি আর বিসি আমাকে সমান বলেছে, এবং আমাকে কি বলেছে, যে এবি স্কোয়ার ইকুয়ালস টু 2 ইন্টু এসি স্কোয়ার। আমাকে কি বলেছিল, এবি স্কোয়ার ইকুয়ালস টু 2 ইন্টু এসি স্কোয়ার। আচ্ছা, 2 ইন্টু এসি স্কোয়ারকে ভেঙে আমরা এসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার লিখতে পারি, কারণ দুটো এসি স্কোয়ার যোগ করলেই তো 2 এসি স্কোয়ার হবে। তাই জন্য আমরা 2 এসি স্কোয়ারকে ভেঙে কি লিখলাম, এসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। এবং যেহেতু ওপরে আমাদের কি বলেছিল, এসি ইকুয়ালস টু বিসি, তাহলে আমরা একটা এসির জায়গায় বিসি স্কোয়ার লিখতে পারি, হ্যাঁ কি না। যেহেতু আমাদের বলেছিল যে এসি আর বিসি সমান, তাই জন্য আমরা একটা এসি স্কোয়ারের জায়গায় চেঞ্জ করে কি করে দিলাম, বিসি স্কোয়ার। তাহলে আমরা কি পেলাম, যে এবি স্কোয়ার ইকুয়ালস টু বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। এবি স্কোয়ার ইকুয়ালস টু বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। তাহলে এটা কার ফর্মুলায় ছিল, হ্যাঁ এটা ছিল পিথাগোরাসের উপপাদ্য। এটা ছিল পিথাগোরাসের উপপাদ্য। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এবিটা আমাদের কি হবে, এবিটা হয়ে যাবে অতিভুজ। এবিটা হয়ে যাবে অতিভুজ। তাহলে অতিভুজের অপোজিট কোণ, এখানে আমাকে কোন অ্যাঙ্গেলটা জানতে চেয়েছে, এখানে অ্যাঙ্গেল সি জানতে চেয়েছে। তাহলে অতিভুজ ছিল এবি। এবির অপোজিট কোণটা কি হয়, আমরা সবসময় বলেছি 90 হয়, কারণ 90 এর অপোজিটটাই কি হয়, অতিভুজ হয়। তাই জন্য অতিভুজের বিপরীত কোণটা কি হবে, সবসময় 90 হবে। তাহলে অ্যাঙ্গেল সি এখান থেকে কত প্রমাণ করলাম আমরা, 90 প্রমাণ করলাম। ওকে, তাহলে অ্যাঙ্গেল সি হয়ে গেল অপশান এ, 90। চলে আসি পরের অঙ্কে। পরের অঙ্ক আমাদের কি বলেছে দেখি। পরের অঙ্ক আমাদের বলেছে যে দুটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের অনুপাত 2:1। তাহলে আমরা R1 কে ধরে নিলাম 2, এক্সও ধরতে পারি, R2 কে ধরলাম
এক্স। আর উচ্চতার অনুপাত কত বলেছে? তাহলে H1কে ধরলাম এক্স আর H2কে ধরলাম 4x। কি বললাম বোঝা গেল? যেহেতু ব্যাসার্ধের অনুপাত বলেছিল 2:1, তাহলে একটাকে 2x এক্স, আর উচ্চতার অনুপাত 1:4, তাহলে একটাকে এক্স আর একটাকে 4x, এক্স দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। তাহলে আমাদের বলছে আয়তনের অনুপাত, তাহলে আয়তনের অনুপাত কি হবে? পাই r1 স্কোয়ার H1 ইসটু পাই r2 স্কোয়ার H2। ওকে, তাহলে এখান থেকে পাই পাই ক্যান্সেল হয়ে গেল। আমরা r1 এর জায়গায় কত বসাবো? 2x ইন্টু 2x বসিয়ে দিতে পারি, স্কোয়ার করতেও পারি বা মাল্টিপ্লাই করে দিতে পারি। H1 এর জায়গায় কত বসালাম? শুধু x। এদিকে r2 এর জায়গায় কত বসাবো? x ইন্টু এক্স, আর H2 এর জায়গায় কত বসাবো? 4x। তাহলে যদি আমরা এখানে ক্যান্সেল আউট করি, তাহলে এক্স এক্স, তিনটে এক্স আগে ক্যান্সেল হয়ে গেল, এবং এখানে আমরা পাচ্ছি 2 আর ওদিকেও আছে 4, তাহলে ক্যান্সেল করলে কত হয়ে যাবে? 1:1। তাহলে অনুপাত কত হয়ে গেল আমাদের এখানে? 1:1। কি বললাম বোঝা গেল? চলে আসি পরের অঙ্কে। পরের অঙ্ক কি বলছে দেখি। বলেছে আমাদের সাইন 2θ ইন্টু সাইন 670 ইকুয়াস টু 1। আচ্ছা, হলে থিটার মান কত? তাহলে সাইন 2θ সাইন 2θ ইন্টু 670 এর মান কত বলেছে? 1। তাহলে আমরা প্রথমেই কি করব? আমরা এই 670কে ওদিকে নিয়ে চলে যাব। তাহলে কত পেলাম? সাইন 2θ ইকুয়াস টু 1/670। তাহলে আমরা কি জানতাম? যে কস থিটা ইকুয়াস টু 1/6θ, একই না? কস হচ্ছে সেকের উল্টো। তাহলে সাইন 2θ যেমন লেখা আছে লিখে দিই, এটাকে আমরা চেঞ্জ করে কি লিখতে পারি? কস 70 লিখতে পারি। কি লিখতে পারি? কস 70। আচ্ছা, এবার এই সাইনকে যদি আমি চাই কসে ভেঙে দিতে পারি। তাহলে সাইনকে কসে ভাঙলে কি হবে? কস 90 মাইনাস 2θ। কি হয়ে যাবে? কস 90 মাইনাস 2θ। কেউ এখানে কসকেও চেঞ্জ করতে পারে। ওকে, তাহলে কস 70, কস কস ক্যান্সেল হয়ে গেল। নেক্সট আমি 90 এদিকে রাখলাম, 70 এদিকে প্লাস আছে, এদিকে এলো মাইনাস হলো, আর মাইনাস 2θ ওদিকে গেল, কি হয়ে গেল? প্লাস 2θ হয়ে গেল। ওকে, তাহলে আমরা কি লিখতে পারি? 2θ ইকুয়াস টু 20। তাহলে যদি 2 দিয়ে ক্যান্সেল করি তাহলে কত হলো? 10। তাহলে থিটার মান কত হয়ে গেল? 10 ডিগ্রি। কি বললাম বোঝা গেল? এবং এটাই যদি কেউ অর দিয়ে করতে চাও, মানে যদি সে বলে আমি সাইনকে চেঞ্জ করব না, কসকে চেঞ্জ করব, তাহলে কেমন হবে? তাহলে আমরা এইটা স্টেপটা এখানে লিখেছি, সাইনকে আমরা সাইন রেখে দিলাম। কসকে যদি আমরা চেঞ্জ করি, আমরা কি লিখবো? সাইন 90 মাইনাস 70 জানি আমরা। তাহলে সাইন 2θ, আর ওদিকে কত হয়ে যাবে? সাইন 20 ডিগ্রি। তাহলে সাইন সাইন ক্যান্সেল হয়ে গেল, কি পড়ে থাকলো? 2θ ইকুয়াস টু 20। তাহলে ক্যান্সেল করলে কত হবে? থিটা ইকুয়াস টু 10। যে যা খুশি করতে পারে তার নিজের বুঝলেই হলো। ওকে, তাহলে আমরা চলে এলাম অপশান সি। ঠিক আছে, চলে আসি আমরা পরের অঙ্কটায়। ত্রিকোণমিতি অনেকভাবে প্রমাণ করা যায়, যার যেটা সুবিধা সে সেটা করতে পারে, কোনো অসুবিধা নেই। চলে আসি পরের অঙ্কটা আমাদের দিয়েছে রাশিবিজ্ঞান থেকে 6 নম্বর এমসিকিউ। দেখি কি বলেছে। আমাদের বলছে যে কিছু কিছু সংখ্যা দিয়েছে আগের দিনের মতন আমরা যেটা করেছিলাম, এই সংখ্যাগুলোর গড় 8। তাহলে আমরা কি বলেছিলাম? যা যা সংখ্যা দেবে আগে আমরা প্লাস দিয়ে লিখব। 6 7 x 8 প্লাস y প্লাস 9। কতগুলো সংখ্যা আছে দেখে নিই। 1 2 1 2 3 4 5 6। তাহলে 6 দিয়ে ডিভাইড করলে ইকুয়ালস টু কি পেয়ে যাব? গড়। গড় আমাকে বইতে কত বলেছে? 8 বলেছে, লিখে দিলাম 8। নেক্সট লাইনে আমরা কি করব? এইগুলোকে যোগ করব। কিগুলোকে? 6 7 13, আর 8 প্লাস করলে 21, আর 9 প্লাস করলে 30। তাহলে কত হয়ে গেল? 30 প্লাস এক্স প্লাস ওয়াই, আর 6টা ওদিকে চলে গেল, মাল্টিপ্লাই হয়ে গেল। তাহলে 6 ইন্টু 8 মানে 48। তাহলে এক্স প্লাস ওয়াই কত হয়ে গেল? 48 মাইনাস 30, দ্যাট ইজ 18। তাহলে অ্যান্সার কত চলে এলো? 18। আমরা দেখে নিই কোন অপশানে আছে। এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 18, অপশান বি। ওকে, চলে আসি আমরা এবার শূন্যস্থানে। শূন্যস্থানের প্রথমটা কি বলেছে দেখি। শূন্যস্থানের প্রথমটা আমাদের বলছে যে আসল বা মূলধন এবং কোনো নির্দিষ্ট সময়ে চক্রবৃদ্ধি সুদের সমষ্টিকে। তাহলে আসল বা মূলধন আর চক্রবৃদ্ধি সুদকে যদি আমরা যোগ করি,
আমরা কি পাবো? আমরা পাবো সমূল চক্রবৃদ্ধি। আমরা কি পাবো? তাকে কিন্তু সুদাসল বলবো না, তাকে আমরা কি বলি? সমূল চক্রবৃদ্ধি। ঠিক আছে, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? আসল প্লাস চক্রবৃদ্ধি সুদ সমান সমান সমূল চক্রবৃদ্ধি। ঠিক আছে, চলে আসি পরেরটায়। নেক্সট অঙ্ক দেখি আমাদের কি বলেছে। বলছে কোনো গোলকের ব্যাসার্ধ আর আর আয়তন ভি হলে ভি ভ্যারিজাস কি হবে? আচ্ছা, তাহলে ভি হচ্ছে আয়তন, আয়তনের ফর্মুলা আমরা কি জানি? 4/3 পাই আর কিউব। আমরা লিখতে পারি, যেহেতু ভি হচ্ছে আয়তন আর আর হচ্ছে ব্যাসার্ধ। ওকে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? আমরা কি জানি? এই 4/3 পাই এটা একটা ধ্রুবক, 4/3 পাই এটা একটা ধ্রুবক, কারণ 4/3 হচ্ছে ধ্রুবক আর পাই এর মান হচ্ছে 22/7, সেটা হচ্ছে একটা ধ্রুবক। তাহলে 4/3 পাই এর জায়গায় যদি আমরা কে ধরে নিই, তাহলে আমরা এরকম লিখতে পারি, হ্যাঁ কি না? আমরা কি করলাম? 4/3 যেহেতু ধ্রুবক, তাহলে 4/3 পাই এর জায়গায় কে ধরে নিলাম। ঠিক আছে, তাহলে পরের লাইনে আমরা কি করতে পারি? আগের দিন আমি বলেছিলাম যে ইকুয়ালস টু কে এর জায়গায় কি চলে আসে? ভ্যারিজাস বা প্রপোর্শনাল সাইন চলে আসে। তাহলে ভি ভ্যারিজাস কি হয়ে গেল? আর কিউব। ভি ভ্যারিজাস কি হয়ে গেল? এখানে আমরা লিখে দেবো আর কিউব। ওকে, বোঝা গেছে আশা করি। চলে আসি পরেরটায়। পরের অঙ্কটা আমাদের কি বলছে? এবিসিডি বৃত্তস্থ সামান্তরিক হলে, মনে রাখবো যে বৃত্তস্থ সামান্তরিক মানেই সেটা কি হয়ে যায়? আয়তক্ষেত্র হয়ে যায়। বৃত্তস্থ সামান্তরিক মানেই সেটা কি হয়ে যায়? বৃত্তস্থ সামান্তরিক হলো আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্রের কোণগুলো কি হয়? 90 ডিগ্রি হয়। আয়তক্ষেত্রের কোণগুলো কি ডিগ্রি হয়? 90 ডিগ্রি হয়। তাহলে এখানে অ্যাঙ্গেল এ কত হয়ে যাবে? 90 ডিগ্রি। বোঝা গেল? চলে আসি পরের অঙ্কে। পরের অঙ্ক আমাদের কি বলছে দেখি। পরের অঙ্ক বলছে কি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর তল সংখ্যা। আচ্ছা, কি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর তল সংখ্যা মানে? এর জন্য আমি একটু এঁকেও বুঝিয়ে দিচ্ছি। একটা শঙ্কু এঁকে নিই, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে তল সংখ্যা মানে কি? এটাকে বলে বক্রতল বা পার্শ্বতল, আর এইটা হচ্ছে বৃত্তাকার তল বা সমতলও বলা যায়। এটা হচ্ছে সমতল বা বৃত্তাকার তল, যেটা ভূমি আর কি। ঠিক আছে, তাহলে একটা শঙ্কুর কটা তল? একটি বক্রতল আর একটি সমতল। তাহলে মোট কতগুলো তল হয়ে গেল? দুটি। তাহলে একটা শঙ্কুর কটা তল? উত্তর হচ্ছে তল সংখ্যা দুইটি। তল সংখ্যা কতগুলো পেলাম? দুইটি পেলাম। ঠিক আছে, চলে আসি পরের অঙ্কে। সবসময় একটুখানি কনসেপ্ট ক্লিয়ার করে অঙ্ক করবো, তাহলে কোনো অসুবিধা হবে না। এবার চলে আসি আমরা আমাদের পরের অঙ্কে। পরের অঙ্কটা আমাদের কি বলেছে? 5, যে সাইন থিটা হাফ হলে সাইন 3 থিটা কত? তাহলে আমরা করছি, সাইন থিটার মান কত বলেছে? হাফ। তাহলে আমরা কি জানি? হাফ সাইন কতর মান? হাফ হচ্ছে সাইন 30-র মান। তাহলে সাইন সাইন ক্যান্সেল হয়ে গেল, থিটার মান কত পেয়ে গেলাম? 30 ডিগ্রি। তাহলে আমাকে কার মান বার করতে বলেছে? সাইন 3 থিটার মান বার করতে বলেছে। তাহলে আমরা লিখলাম সাইন 3 থিটা। তাহলে সাইন 3 ইন্টু 30 ডিগ্রি, থিটার জায়গায় থিটার মানটা আমরা পুট করে দিলাম। তাহলে আমরা কত পেয়ে গেলাম? সাইন 90। তাহলে সাইন 90-র ভ্যালু কত? 1। তাহলে সাইন 90-র ভ্যালু কত হয়ে যাবে এখানে? 1। তাহলে সাইন 3 থিটার মান কত? 1। ঠিক, চলে আসি পরেরটায়। বলেছে মধ্যগামিতা মাপকগুলি হলো গড়, সংখ্যাগুরু মান, তাহলে আরেকটা কি হয়? গড়, সংখ্যাগুরু মান, আরেকটা হয় মধ্যমা। আরেকটা কি হবে? মধ্যমা। মনে রাখবো, মধ্যমা, সংখ্যাগুরু মান আর গড়, এই তিনটে কিন্তু হয়। তাহলে এখানে কোনটা জানতে চেয়েছিল? মধ্যমা হবে আমার অ্যান্সার। ঠিক আছে, চলে আসি সত্য মিথ্যায়। সত্য মিথ্যায় প্রথমটা কি বলেছে? অংশীদারি কারবারের 3 জন সদস্যের মূলধনের অনুপাত। এই কোশ্চেনটা খুব ভালো করে দেখে নি একটুখানি। মূলধনের অনুপাত কত বলেছে আমাদের? x:y:z। আর সময়ের অনুপাত দিয়েছে, আর দিয়েছে কি? সময়ের অনুপাত কত কত দিয়েছে? a:b:c। তাহলে কি বলেছে? লভ্যাংশের অনুপাত কত হবে? কি বলেছে আমাকে? লাভের অনুপাত বা লভ্যাংশের অনুপাত কত হবে? আমরা মনে রাখবো লাভের অনুপাত আমরা কি করে পাই? মূলধন ইন্টু সময় করে। কেমন হবে তাহলে? এক্স আর এ গুণ করব, তাহলে হয়ে গেল এ এক্স, ইস টু বি আর ওয়াই গুণ করব, হয়ে যাবে বি ওয়াই, ইস টু সি আর জেড গুণ করব, হয়ে যাবে সি জেড।
কি বললাম বোঝা গেল? কারণ মূলধন যত সময়ের জন্য নিয়োজিত করব তার উপরে আমরা কি পাবো? লাভ পাবো। তার উপরে আমরা কি পাবো? লাভ পাবো। তাহলে কোশ্চেনে দেখি কি বলেছে, এক্স ইস টু বিওয়াই ইস টু সি জেড, তাহলে এটা সত্য। তাহলে প্রথমটা কি হয়ে গেল? সত্য। ঠিক আছে, চলে আসি পরের অঙ্কে। পরের অঙ্ক আমাদের কি বলছে? বলছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু 0। এই সমীকরণের বীজদ্বয় কি বাস্তব? তাহলে বীজদ্বয় বাস্তব বার করার জন্য আমাদের কি করতে হবে? নিরূপকের মানটা বার করতে হবে। কার মান বার করতে হবে? নিরূপক, মানে বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে এখানে বি কোনটা? এক্স এর সহগ, তাহলে এক্স এর আগে কিছু নেই মানে 1, তাহলে লিখলাম 1 স্কোয়ার 4 ইন্টু এও কি হবে 1, কারণ এক্স স্কোয়ারের আগেও কিছু নেই, আর সিও কি আছে এখানে 1। তাহলে কত পেলাম? 1 মাইনাস 4, দ্যাট ইজ -3। তাহলে -3 এর মান কি? 0 থেকে কম, লেস দ্যান 0। -3 হচ্ছে লেস দ্যান 0। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac যখনই 0-র কম হবে, মাইনাসে হবে, তখন বীজদ্বয় কি হয়ে যাবে? কোনো বীজদ্বয় পাবো না, বা বীজদ্বয় অবাস্তব, বা কোনো বীজদ্বয় পাবো না, কোনো বীজদ্বয় পাওয়া যাবে না। কি বললাম বোঝা গেল? কোনো বীজদ্বয় পাওয়া যাবে না। তাহলে অপশানে আমরা দেখে নিই কি আছে। অপশান আমাকে বলেছে সমীকরণে বীজদ্বয় বাস্তব, তাহলে এটাও কি হবে? এটা হবে ফলস। চলে আসি পরের অঙ্কে। পরের অঙ্ক দেখি আমরা কি বলেছে। পরের অঙ্ক আমাদের বলছে বৃত্তস্থ সামান্তরিকের কর্ণদ্বয় সমান। বৃত্তস্থ সামান্তরিকের কর্ণদ্বয় সমান। একটু আগে আমরা কি বলেছি যে বৃত্তস্থ সামান্তরিক মানে কি হবে? বৃত্তস্থ সামান্তরিক সমান সমান কি হবে? আয়তক্ষেত্র হবে। তাহলে এইবার বলি, আয়তক্ষেত্রের কর্ণদ্বয় কি হয়? আয়তক্ষেত্রের কর্ণদ্বয় সমান হয়। আয়তক্ষেত্রের কর্ণদ্বয় সমান হয়। আয়তক্ষেত্রের কর্ণদ্বয় কি হয়? পরস্পর সমান হয়। তাহলে এটা কি হয়ে যাবে? আমাদের সত্য। তাহলে তিনেরটা কি হয়ে গেল? ট্রু। বৃত্তস্থ সামান্তরিকের কর্ণদ্বয় কেন সমান? কারণ বৃত্তস্থ সামান্তরিক নিজে কি হয়? আয়তক্ষেত্র হয়। ওকে, চলে আসি পরেরটায়। পরের কোশ্চেনে দেখি কি বলছে। বলছে সূর্যের উন্নতি কোণ বাড়লে স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য বাড়বে। আচ্ছা, তাহলে আমরা একটা এঁকে নিই। সূর্যের উন্নতি কোণ বাড়লে আমরা একটা এঁকে নিলাম। এবার খুব ভালো করে বুঝবো, একদম ক্লিয়ার হয়ে যাবে যে সূর্যের উন্নতি কোণ যদি আমাদের কি বলেছে? বাড়ে, তাহলে আমরা আগে কি বলেছিলাম? কোণ যত ওদিকে যাবে তত কি হবে? কমবে। আর কোণ যত এদিকে আসবে তত কি হবে? বাড়বে। কি বললাম? কোণ যত ওদিকে যাবে, কারণ এটা হচ্ছে 60। আমি যদি এঁকেও দেখাই যে এটা সাপোজ একটা কিছু নিলাম, আরও একটা কোণ যদি আমরা নিই, সাপোজ এই কোণটা নেওয়া হলো, ঠিক আছে? তাহলে এই কোণটা যদি আমি বলি 30, তাহলে এটা আমি বলতে পারি সাপোজ 60 বলতে পারি। ঠিক আছে, যত কোণ এদিকে আসবে তত কি হবে? কোণটা বাড়বে। তাহলে সূর্যের উন্নতি কোণ বাড়বে। বাড়লে কি হবে? ছায়ার দৈর্ঘ্য আগেই পুরোটা ছিল। ভালো করে দেখি, হ্যাঁ, খুব ভালো করে মনোযোগ দিয়ে এটা একটুখানি দেখেন। আগে ছায়ার দৈর্ঘ্য ছিল এই পুরোটা। আগে ছায়ার দৈর্ঘ্য ছিল এই পুরোটা। এখন যদি সূর্যের উন্নতিকোণ বাড়ে, যদি সূর্যের উন্নতিকোণ বেড়ে এতখানি হলো, তাহলে ছায়ার দৈর্ঘ্য কি হয়েছে? আগেরটার থেকে ছায়ার দৈর্ঘ্যটা কি হয়েছে? এখন ছায়ার দৈর্ঘ্য কমেছে। ছায়ার দৈর্ঘ্য কি হয়েছে? কমেছে। তাহলে কি মনে রাখবো? সূর্যের উন্নতিকোণ বাড়লে ছায়ার দৈর্ঘ্য কি হবে? কমবে। ছায়ার দৈর্ঘ্য কি হবে? কমবে। ঠিক আছে, এটা মাথায় রাখবো যে সূর্যের উন্নতি কোণ যত বাড়বে ছায়ার দৈর্ঘ্য তত কি হবে? কমবে, মানে ব্যস্তানুপাতিক। ওকে, তাহলে ওরা আমাকে কি বলেছিল? যে সূর্যের উন্নতি কোণ বাড়লে ছায়ার দৈর্ঘ্য বাড়বে। তাহলে এটা ফলস হবে, কারণ ছায়ার দৈর্ঘ্য আমরা কি বলেছি? কমবে। ওকে, চলে আসি আমরা আমাদের পরের অঙ্কে। দেখা যাক পরের অঙ্ক কি বলেছে। পরের অঙ্ক আমাদের বলছে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে আয়তন 4 গুণ হবে। এটা আগের দিনও বলেছি, আবার বলে দিচ্ছি যে ব্যাসার্ধ আর ধরলাম, তাহলে আয়তন কি হবে? 4/3 পাই আর কিউব। এবার ব্যাসার্ধকে ওরা কত গুণ করতে বলছে? ব্যাসার্ধকে দ্বিগুণ করতে বলছে। তাহলে আয়তন কি হবে? 4/3 পাই 2r এর হোল কিউব
তার মানে 4/3 পাই 8r³ কেন 2 এর কিউব করলে 8 পাই আর এটাকে যদি আমি এইভাবে একটু লিখে দিই 4/3r³ ইন্টু 8 তাহলে আগের কত গুণ হলো 8 গুণ হবে ঠিক আছে এটা আমি আগের ভিডিওতেও বলে দিয়েছি তাহলে আয়তন 4 গুণ হবে না তাহলে এটাও কি হবে ফলস হবে লাস্টেরটা আমরা দেখে নিই কি বলেছে লাস্টেরটা রাশিবিদ থেকে বলেছে লাস্টের কোশ্চেনটা বলেছে যে 2,3,3,9,9,9 এর সংখ্যাগুরু মান 10 এর সংখ্যাগুরু মান কত হবে 9 কারণ 9 কবার আছে 3 বার আছে তাহলে এই তথ্যের সংখ্যাগুরু মান কত হওয়া উচিত এই তথ্যের সংখ্যাগুরু মান হওয়া উচিত 9 তাহলে লাস্টেরটাও কি আছে ফলস কি বললাম বোঝা গেল তোমরা সবাই ভালো করে প্র্যাকটিস করো আমরা কালকে আবার আসবো অন্য একটা পেজের এমসিকিউ শূন্যস্থান আর সত্য মিথ্যা করবো ওকে